বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে মধ্যরাতে আমি আবারও হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা আমার বক্তব্যের আগে কিছু ফুটেজ দেখেছেন। সেই ফুটেজের মূল বক্তব্য হলো পাকিস্তানের বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে এসেছেন গত শনিবার এবং 3 দিনের সফরে তিনি বাংলাদেশে থাকবেন। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। বিকেল 5:15টার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আঞ্চলিক বাণিজ্য এবং সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। রোববার সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাক দার। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মিডিয়া, আমি শুধু মিডিয়া বলবো না, অনেক নামে দামি মিডিয়াগুলো কিন্তু ইসহাক দারের বাংলাদেশ সফরের পেছনে যে কারণটি উল্লেখ করেছেন সেটা হলো বাণিজ্যিক উন্নয়ন, বিশেষ করে বাণিজ্যিক উন্নয়ন এবং দূরাস্ত্রের সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন সাংস্কৃতিক এবং বাণিজ্যিক বিষয়টাকে সেখানে হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি সত্যি দীর্ঘদিন ধরে যে দেশের সাথে পাকিস্তানের তেমন কোনো সুসম্পর্ক ছিল না, বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলছি, সে বাংলাদেশের সাথে পাকিস্তান এখন কেন এত মরিয়া হয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ছুটে এসেছেন বাংলাদেশে এমন একটা সময়, এমন একটি মুহূর্তে যেখানে বিশ্বে চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন এবং চীন, আমেরিকা, এই সমস্ত শক্তিধর রাষ্ট্র নিয়ে বিশ্বে যে একটা রাজনৈতিক মেরুকরণ চলছে, এরই মধ্যে 3 দিনের সফর এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, চলুন দেখি আসলে এই উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের পেছনে আরো কি কি রহস্য থাকতে পারে বা মূলত এর নেপথ্যে কি কারণ রয়েছে। সামগ্রিক দীর্ঘ বিষয়ে লম্বা বক্তব্য না নিয়ে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন যে সম্প্রতি ইউক্রেন রাশিয়া অলরেডি যুদ্ধে লিপ্ত আছে, এখনো কিন্তু সেই যুদ্ধ শেষ হয়নি। পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যে কিন্তু রাশিয়া থেকে প্রবল আক্রমণ করা হয়েছে ইউক্রেনের ভিতরে। দর্শক, আমরা মূল বিষয়ে কিন্তু প্রবেশ করে ফেলেছি যে আসলে কেন ইসহাক দার বাংলাদেশে 3 দিনের জন্য সফর এসেছেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি ইরান এবং ইসরায়েল কিন্তু যুদ্ধ, যদিও তারা যুদ্ধবিরতি দিয়েছে, কিন্তু মূলত এটা যুদ্ধবিরতির পর্যায়ে নেই, এটা হচ্ছে পরবর্তী যুদ্ধের জন্য একটা প্রস্তুতি সময়। সেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। সম্প্রতি ইরান কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে সারা ইরানে গতকালকে থেকে। বিশেষ করে ইরানের যে সোর্স আছে বা ইরানের সামরিক বাহিনীর তরফ থেকে, তাদের যে গোয়েন্দা বিভাগ আছে, ইরানি ইন্টেলিজেন্স বাহিনী যেটাকে বলা হচ্ছে, তারা কিন্তু ইরানকে সতর্ক করেছে যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার ইরানকে আক্রমণ করতে পারে। আর ইরানও এই সময়ের মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ঢেলে সাজিয়েছে। তারা আরো বিভিন্ন নতুন নতুন ভেরিয়েন্ট মিসাইলগুলো কিন্তু তারা বের করে নিয়েছে। পাশাপাশি তারা তাদের বন্ধু রাষ্ট্র চীন থেকে এবং রাশিয়া থেকে S-400 থেকে শুরু করে চীনের J-10C বিমান নিয়ে তারা মোটামুটি তাদের আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজিয়েছে। এবং ভেতর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো বা যদি ইরান বুঝতে পারে যে ইসরায়েল খুব তাদের আক্রমণ একদম সুনিশ্চিত করবেই, তারই পূর্বে হয়তো ইরান আক্রমণ করে বসতে পারে, এই ধরনের একটা খবর আমরা বিভিন্ন মেয়ে থেকে জানতে পেরেছি। তবে ইরানের পক্ষ থেকে কোনো বা কোনো রকমের ক্রিয়া দেখায়, তাহলে ইরান যে ব্যবস্থা নিবে সেটা ইসরায়েলের জন্য হবে সর্বশেষ ব্যবস্থা, এবং ইসরায়েল নামক কোনো ভূখণ্ড হয়তো বা পৃথিবীর মানচিত্রে আপনারা রাখবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আরো একটা খবর আপনাদের জন্য আমি এই খবরের মধ্যে বলছি, সেটা হলো গতকাল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমেরিকার কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। কারণ
তারা একটা ব্রিফিংসে বলেছেন যে ইরানে যে আমেরিকার পক্ষ থেকে যে বিটি বোমবার দিয়ে আক্রমণ করা হয়েছে, সে আক্রমণে মূলত ইরানের কিছুই হয়নি, তাদের পারমাণবিক কোনো স্থাপনাগুলো কিন্তু ধ্বংস হয়। অথচ আহ, ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে জানিয়েছে যে তাদের বিটি বোম্বারের আক্রমণে ইরানের পারমাণবিক 3টি প্রকল্প ধূলিসাৎ হয়ে গেছে। অলরেডি তাদের প্রকল্পগুলি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে ট্রাম্পের যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যটা কিন্তু এখন তাদের সামরিক কর্মকর্তাদের বক্তব্যের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা নিতে পারেননি বলে তাদেরকে তিনি বহিষ্কার করেছেন। দর্শক, ইরান কিন্তু এখন বিশ্বে সবচাইতে বড় মাথা ব্যথার কারণ। সেটা শুধুমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের জন্য নয়, সেটা সমস্ত ইউরোপ এবং তাদের বস আমেরিকার জন্য। কারণ সম্প্রতি ইরান ঘোষণা করেছে যে তাদের বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইলগুলি কিন্তু 12,000 কিলোমিটার অতিক্রম করেও গিয়ে পড়ার সক্ষমতা রাখে, অর্থাৎ আক্রমণ করার সক্ষমতা রাখে। আপনারা জানেন যে অলরেডি কাতারে আমেরিকান যে একটা বেস আছে, সেখানে ইরান তাদের প্রায় 60টি ক্ষেপণাস্ত্র তারা সেখানে মেরেছে, যেগুলো নিখুঁতভাবে এয়ারবেজে আঘাত করেছে। যদিও আমেরিকাকে তারা আগে থেকে একটু এলান করেছিল যাতে আমেরিকার সেনাবাহিনীগুলো সেখান থেকে সরিয়ে নিতে পারে, কিন্তু সেনাবাহিনী সরিয়ে নিলেও আমেরিকার যে স্থাপনা এবং সরঞ্জাম সেখানে ছিল সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এরপরে কিন্তু ইরান জাস্ট 2 সপ্তাহ আগে তাদের যে ভ্যারিয়েন্টের মিসাইল তারা টেস্ট করেছে, সেই মিসাইলের রেঞ্জ কিন্তু 12,000 কিলোমিটারের বেশি। তো ইরান থেকে আমেরিকার দূরত্ব কিন্তু 11,000 বা কোথাও কোথাও দিকে 12,000 কিলোমিটার। তো 12,000 কিলোমিটার যদি আমেরিকার দূরত্ব হয়ে থাকে, তাহলে ইরানের মিসাইল টার্গেটে কিন্তু আমেরিকাও বাদ নেই। তো ইউরোপ তো তাহলে প্রশ্নই আসে না, ইউরোপ তো আরো আগে থেকেই ইরানের মিসাইল আওতায় চলে এসেছে এবং ওই মিসাইলগুলির ওয়ারহেডে কিন্তু পারমাণবিক ওয়ারহেডও কিন্তু বহন করতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা হলো মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্র ইসরায়েলটা কিন্তু আমেরিকা এবং ইউরোপের একটা বড় একটা আস্তানা এবং তারা সেখানেই কিন্তু তাদের ঘাঁটি, সবচেয়ে বড় ঘাঁটি তারা, এবং বলা হচ্ছে যে দ্বিতীয় আমেরিকাই অনেক ক্ষেত্রে অনেক বিভিন্ন চ্যানেলে বলেছেন। তো এই ইসরায়েলের প্রাণ কিন্তু এখন ইরানের জন্য যা অবস্থা, অর্থাৎ ইরান যদি ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে তারা টিকে থাকে, তাহলে ইসরায়েলের যে কোনো মুহূর্তেই ধ্বংস অনিবার্য। সেক্ষেত্রে ইরানকে শেষ করা কিন্তু সবচেয়ে জরুরি, যার জন্য ইরান মোস্ট ওয়ান্টেড তালিকায় 1 নম্বর। আর তারই পাশে কিন্তু 2য় নম্বর তালিকায় আছে সক্রিয় রাষ্ট্র পাকিস্তান এবং তুরস্ক। মূলত সেজন্যই যে প্ল্যান যে তৈরি হয়েছে, সে প্ল্যানে কিন্তু চলছে সামনের কাজগুলি এবং সামনের যে নকশাগুলি আঁকা হচ্ছে। এবার আসা যাক আমাদের ভারত পাকিস্তানের যে হিসেব। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানে ঘটে যাওয়া যুদ্ধের পরপরই ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে কিন্তু ভারত এবং পাকিস্তানে এখন পর্যন্ত যুদ্ধবিরতি চলছে। পাশাপাশি ভারত কিন্তু বলে আসছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমরা যে কোনো মুহূর্তে আবার পাকিস্তান আক্রমণ করতে পারি, সময় সুযোগ এবং দিনক্ষণ বুঝে। দর্শক, ভারতের এ ধরনের বক্তব্যের পেছনে নেপথ্য কি কারণ থাকতে পারে, সেই কারণটা দিকে আমরা প্রথমে একটু ঘুরে আসি, এরপরে বোঝা যাবে আসলে ইসাকদার কেন বাংলাদেশে পা রেখেছেন। দর্শক, বিশ্বে শুধু ভারত নয়, ভারতের মতো আরো অনেক অনেক বড় শক্তিধর রাষ্ট্র কিন্তু কথা বলে তাদের নিজ মুখে দিয়ে নয়, তারা কথা বলে ইসরায়েলের ভাষায়, তারা কথা বলে ইসরায়েলের শেখানো বলিতে। এই যে রাষ্ট্রের নামটা কিন্তু মিডিয়াতে নিলে সেই চ্যানেলটি অটোমেটিক ডাউন হয়ে যায়। আমি তারপর রিস্ক নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি। তো এই রাষ্ট্রটার নাম না বলে আসলে অনেক মিডিয়া কিন্তু দখলদার নামে তাদেরকে অভিহিত করেছে, কারণ রাষ্ট্রের নাম নিলে বিভিন্ন মিডিয়াতে অ্যালগরিদমের একটা পলিটিক্স কিন্তু
এখানে কাজ করছে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে। যে এই দেশটার নাম আসলে কিন্তু তখন বিশেষ করে যে চ্যানেলে বলে সেই চ্যানেলটা কিন্তু অ্যালগরিদম পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে যারা সাবস্ক্রাইব করেছে বা যারা সাবস্ক্রাইব করেনি, অ্যালগরিদম কিন্তু এটাকে আমরা বলি ক্লিক থ্রু রেশিও, যেভাবে মানুষের কাছে পৌঁছায় সেই সার্কুলেশনটা কিন্তু কমিয়ে দেয়। দর্শক, আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং রীতিমতো পাশে থাকবেন, যাতে আমাদের কথাগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। প্রিয় দর্শক, রিস্ক নিয়ে বলেছি, আপনাদের সামনে কথা বলছি, তারপরে দেশটার নাম উল্লেখ করছি। তো বিশ্বের বিভিন্ন বড় রাষ্ট্রগুলিও কিন্তু এই দেশটির ভাষায় কথা বলতে হয়। ওরা এমন একটা মাস্টার মাইন্ড সেট করে আছে সারা পৃথিবীতে, যে ইসলামে আছে না যে আসলে দাজ্জাল আসার পূর্বে যে দাজ্জালের যে নেটওয়ার্ক সারা পৃথিবী সাজাবে, সেই নেটওয়ার্কটা মনে হয় অলরেডি সাজানো হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের ভেতরে কিন্তু তাদের আইএসআই তৎপরতা আগের চেয়ে শত শত গুণ বেড়েছে। কারণ পাকিস্তান টের পেয়েছে যে ইরানে যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে, ইরানের ভেতর থেকেই, ইরানের ভূখণ্ড থেকেই ইসরায়েল ইরানকে কিন্তু ঘায়েল করেছে। প্রথম দিনেই মাত্র কয়েক মিনিটের আক্রমণে ইরানের শীর্ষ অনেকগুলি সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী সহ রাষ্ট্রের বহু দপ্তর গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু তারা আহ, নিহত করেছে। এবং এই কথাটা আপনারা গণমাধ্যম থেকে জেনে প্রথমে ধারণা করেছেন ইরান মনে হয় বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে গেছে। ঠিক সেম একটা টেকনোলজি বা সেম একটা পলিসি ইন্ডিয়াকে দিয়ে কিন্তু পাকিস্তান সাজানো হচ্ছে, সেটা পাকিস্তান টের পেয়ে গেছে। আমরা পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম কর্মী থেকে, আমাদের সোর্স থেকে আমরা সেটা নিশ্চিত হয়েছি। তো সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য পাকিস্তান আইএসআই সহ পাকিস্তানের যত গোয়েন্দা সংস্থা তারা কাজ করছে। ইতিমধ্যে কিন্তু পাকিস্তানে শত শত সন্দেহভাজন লোককে আটক করা হয়েছে। তার মধ্যে কিন্তু রয়ের অনেক এজেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্টদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন গত দুদিনে কিন্তু আফগানিস্তান সীমান্তে পাকিস্তান বড় ধরনের একটা স্ট্রাইক চালিয়েছে। সেখানে বহু সন্ত্রাসীকে কিন্তু ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আফগানিস্তান কিন্তু আফগানিস্তানের মাটি ব্যবহার করে আম, বিভিন্ন দেশের আসলে সংস্থাগুলি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে পাকিস্তানের বিরুদ্ধে। এই জন্য আফগানিস্তান কিন্তু দায়ী নয়, সরকার দায়ী নয়। আফগানিস্তানের কিছু বিচ্ছিন্ন এবং বিপদগামী আম, সংগঠন দায়ী। তো সে ব্যাপারে পাকিস্তান কিন্তু অলরেডি অ্যাকশনে নিয়েছে। এখন পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান যে কোনো মুহূর্তে কিন্তু ভারতের আক্রমণ আসতে পারে, এ ধরনের একটা সংবাদ পাকিস্তানের মধ্যে পাকিস্তানের আইএসআই কিন্তু দিয়ে রেখেছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এরই মধ্যে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার কিন্তু সম্পর্কটা ভালো চলছে না। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরাসরি ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে গিয়ে এবং ট্রাম্পের বিভিন্ন কন্ডিশনের বিরুদ্ধে গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি চীনের সাথে সখ্যতা বাড়িয়েছেন। চীনও কিন্তু নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানিয়েছে এবং চীনের সাথে ভারতের যে সমস্ত জায়গায় দ্বন্দ্ব আছে, লাদাখ সহ অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু চীন তাদের হিস্সাটা আস্তে আস্তে বুঝে নিচ্ছে আর ভারতকে আশা দিচ্ছে যে আমরা তোমাদের পাশে আছি, কোনোভাবেই তোমাদের জিডিপি কমতে দিব না, প্লাস তোমাদের বিভিন্নভাবে অর্থনৈতিক এবং ব্যবসায়িক কাজে আমরা সাহায্য করব। তো মূলত এখানে কিন্তু পাকিস্তান চুপ হয়ে দেখছে যে চীন এবং ভারতের যে বিষয়টা। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আছে এবং সে বন্ধু শুধু বন্ধুত্ব নয়, সেটা বন্ধুত্ব থেকে আরো অনেক অনেক ধাপ এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তোবা এই উপমহাদেশীয় রাজনীতিতে পাকিস্তান এবং চীন মিলে ভারতকে কি ধরনের আসলে কোন দিকে নিয়ে যাবে সেটা একটা এখন দেখার বিষয় আছে। তাছাড়া সম্প্রতি ভারতে কিন্তু মোদী বিরোধী আন্দোলন চলছে, যে কোনো মুহূর্তে হয়তো মোদী সরকার পতনও হয়ে যেতে পারে হয়তোবা। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ কে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু একটা সমীকরণে তারা নিতে চায়। সেই সমীকরণে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশে আগমন বলে বিভিন্ন রাজনৈতিক মহল সহ অনেক বিশ্লেষক মনে করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে
বিশ্বে কিন্তু দুটো শক্তি বলয় কাজ করছে, একটা আমেরিকান বলয়, একটা রাশিয়া চীন বলয়, সেটা আপনারা জানেন। দুটো বলয়ের কাছে কিন্তু বাংলাদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এর কারণ হচ্ছে ভৌগোলিক মেজারমেন্টে, ভৌগোলিক মাপে বাংলাদেশকে আল্লাহ পাক এমন জায়গায় তৈরি করেছেন যে এই বাংলাদেশের ভূখণ্ডটা কিন্তু বিশেষ করে সামরিক বিশ্লেষণে, সামরিক প্রয়োজনে বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্রদের কিন্তু বাংলাদেশটা মোস্ট ওয়ান্টেড প্রয়োজন। তো এই জন্য বাংলাদেশ আসলে ক্ষমতাধর রাষ্ট্র হতে কিন্তু বাংলাদেশের যতটা না প্রয়োজন তার চাইতে কিন্তু বৈশ্বিক রাজনীতির জন্য, বৈশ্বিক রাজনৈতিক সমীকরণের জন্য বাংলাদেশের ক্ষমতায়নটা কিন্তু বড় বড় রাষ্ট্রের জন্য তার চেয়ে আরো বেশি প্রয়োজন। অর্থাৎ বিশ্বের শক্তিধর রাষ্ট্রের জন্য বাংলাদেশ শক্তিশালী হোক, এটা তাদের জন্য বেশি প্রয়োজন, বাংলাদেশ চাইতেও বেশি। যে বিষয়টা আসলে আপনাদের সামনে আজকে অনেকটা বলে ফেলছি আমরা। তো এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে যে বৈঠকগুলি করছেন এর পিছনে কিন্তু বাংলাদেশকে সামরিক শক্তিতে নিয়ে আসার একটা বিষয় কাজ করছে। সেটা অনেক আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে বা আমাদের রাষ্ট্রীয় যারা বিশ্লেষক আছে তারাও মনে করছেন। এখানে ইসরায়েলের যে চক্রান্তটা মূলত সেটা হলো রাশিয়া ইউক্রেনের সাথে ব্যস্ত আছে, তারা যুদ্ধে লিপ্ত আছে। ইভেন রাশিয়া তখন ইরানকে কিন্তু 100% সহায়তা করতে পারবে না। এরপরে আছে তুরস্ক এবং চীন। এখন তুরস্ক এবং চীনকে যদি ব্যস্ত রাখতে পারে তাহলে ইরান আবারও একা হয়ে যাবে। তখন ইরানকে কিন্তু যে কোনো মুহূর্তে সে দখলদার রাষ্ট্র এবং তাদের শক্তি যে বলয়টা আছে তারা কিন্তু ইরানকে একা ঘায়েল করতে তাদের সহজ হবে। সেজন্য তাদের সবচেয়ে বেস্ট চয়েস হলো ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে থাকে সেখানে তুরস্ক এবং চীন ব্যস্ত থাকবে। পাশাপাশি এই যুদ্ধের মধ্যে যদি বাংলাদেশকে ইনক্লুড করা যায় তাহলে বিষয়টা চমৎকার হয়ে যাবে। একদম তাদের ইচ্ছে মাফিক তারা ব্যবস্থা নিতে পারবে, ওদের একটা সমীকরণ। তখন তারা ইরানকে ঘায়েল করতে সুবিধা হবে। ইরানকে ঘায়েল করার পর তারা এদিকে নজর দিবে। এই জন্য মূলত তারা ভারতে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়েছে এবং গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে। সেই বিষয়টা এতদিনে পাকিস্তান ইন্টেলিজেন্স এবং চায়নাদের ইন্টেলিজেন্স এবং তুরস্ক ইন্টেলিজেন্স সেটা বুঝতে পেরেছে। সেজন্য মূলত বাংলাদেশকেও তারা এলান করতে এবং বাংলাদেশের যে সমস্ত দিকগুলো দুর্বল আছে সেই সমস্ত দুর্বল দিকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা সতর্ক হওয়ার জন্য মূলত এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদারের আগমন বলে বিভিন্ন বিশ্লেষক এবং আন্তর্জাতিক মহলরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনাদের ধারণা কি এই বিষয়ে সেটা আমাদেরকে মন্তব্যের মধ্যে জানান এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রীতিমতো আপডেট পাওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। তবে একটা কথা বলে রাখি, আমার কথাগুলো কিন্তু আসলে কোনোটাই আমার ব্যক্তিগত কথা নয়। সেটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত যে সমস্ত গণমাধ্যম এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলি আছে, বিশেষ করে আমার দেশ, একুশে টেলিভিশন এবং যমুনা টেলিভিশন সহ বিশেষ করে কাতার ভিত্তিক আল জাজিরা, এই সমস্ত মাধ্যম থেকে কিন্তু তুলে নেওয়া এবং বিশ্লেষণ করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।